হায়দ্রাবাদ থেকে বদলি হয়ে চন্দ্রাবলী মাত্র মাস ছয়েক হলো জয়েন করেছে কলকাতার অফিসে। গড়িয়ায় একটা ঘর ভাড়া নিয়ে থাকে। প্রথম প্রথম কিছুদিন মা এসে ঘরদোর সামলে দিয়েছিল, কিন্তু কোলাঘাটের সংসার ছেড়ে সেই বা কতদিন থাকবে। দিন 15 থেকে গুছিয়ে টুছিয়ে দিয়ে চলে যাওয়ার পর তাকে নিজেকেই সব কিছু করতে হয়। তবে ভাগ্যজোরে বাড়িওয়ালির দৌলতে একটা কাজের মেয়ে পেয়ে গেছে, তাই অনেকটা নিশ্চিন্তি। রান্নাবান্না, ঘরের কাজের আর ঝামেলা নেই। না হলে অফিসে HR ম্যানেজারের দায়িত্ব সামলে এসে আবার সংসার সামলানো মুশকিল হতো। একদিন অফিসে বসে রিক্রুটমেন্টের ফাইলটা দেখছিল চন্দ্রাবলী। টেকনিক্যাল সাপোর্ট ম্যানেজার পোস্টের জন্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন পড়েছে। দেখতে দেখতে একজন অ্যাপ্লিকেন্টের ফটোর দিকে নজর পড়তেই চোখটা আটকে গেল। সেই রকম মুখের গঠন, ঘুম ঘুম চোখ, বুদ্ধের মতো বড় বড় কান আর টিকলো নাক। তবে কি সেই ছেলেটা? অমনি ব্রিফকেস খুলে ডাউনলোড করে রাখা ফটোটা বের করে মিলিয়ে দেখল। হ্যাঁ, সেই তো ম্যাট্রিমোনিয়াল সাইটে মায়ের শর্টলিস্ট করা ছেলেটা। যদিও এখনও সে মতামত জানায়নি, কিন্তু শিগগির জানাতে হবে, না হলে মায়ের হুমকির খাড়া মাথার উপরে ঝুলছে। এত সুন্দর ছেলেকেও যদি তোর পছন্দ না হয় তো গোটা জীবন আইবুড়ো হয়ে বসে থাক। আমি আর জীবনে তোর কাছে আসবো না, যতই সে বোঝায়। আরে, একটা ছেলের খালি ফটো আর চাকরি দেখে বোঝা যায় নাকি ছেলেটা কেমন? খোঁজ খবর নিতে হবে না? ততই মা বলে, আরে বাবা, কথাবার্তা শুরু হলে খোঁজ খবর তো নেওয়া হবেই, কিন্তু তুই যদি গো ধরে বসে থাকিস তাহলে কি করে হবে? আচ্ছা, পরে জানাবো বলে সে কোনো রকমে মায়ের কাছ থেকে পালিয়ে বেঁচেছিল। কিন্তু ছেলেটা তো একটা অফিসে ভালো চাকরি করে লিখেছিল, তাহলে আবার এখানে অ্যাপ্লাই করেছে কেন? তবে কি বেটার জব খুঁজছে? নির্দিষ্ট দিনে শুরু হলো ইন্টারভিউ। ছেলেটি সহ মোট 4 জনকে ডাকা হয়েছে। অফিসে ঢুকে CCTV মনিটরে চন্দ্রাবলী দেখল 4 জন প্রার্থী এসে ওয়েটিং রুমে বসে আছে। 3টি ছেলে ও 1টি মেয়ে, সবাই বেশ ধোপদুরস্ত পোশাক পরে এসেছে। কিন্তু ওই ছেলেটির পোশাক বেশ ঝলমলে, মনে হয় যেন সিনেমার হিরো। হঠাৎ চন্দ্রাবলীর কি মনে হলো কে জানে। চেম্বার থেকে বেরিয়ে এসে ছেলেগুলির বসার আসনের পাশের ওয়াল আলমারিটা খুলে একটা ফাইল খোঁজার বাহানায় তাদের কথা শুনতে লাগলো। কানে এলো মেয়েটি ছেলেটিকে বলছে, ও, আপনিও তাহলে গড়িয়ায় থাকেন? হ্যাঁ, সতীন্দ্রপল্লীতে। আপনিও কি গড়িয়ায়? হ্যাঁ, শ্মশানটার উল্টো দিকে। তাহলে তো পাশেই। আচ্ছা, আপনি গড়িয়ার মোড়ে আমিনিয়া রেস্টুরেন্ট চেনেন? হ্যাঁ, কেন বলুন তো? আরে, ওটাই তো আমাদের ফেভারিট ইভিনিং জয়েন্ট। প্রতি রোববার ওখানেই বন্ধুদের সঙ্গে আড্ডা মারি। আপনি ওখানে যান না? হ্যাঁ, 1-2 বার গিয়েছিলাম। তাহলে তো ভালোই হলো, চলে আসুন না এই রোববার সন্ধ্যায়, আড্ডা দেওয়া যাবে। আচ্ছা, চেষ্টা করব বলে মেয়েটি মৃদু হাসল। চন্দ্রাবলী কান খাড়া করে সব শুনছিল। ভাবল, কি ছেলে রে বাবা, কেবল আড্ডাবাজি নয়, মেয়ে দেখেই ফ্লার্ট করতে লেগে পড়েছে। এই জন্যেই বাবু সেজে গুজে এসেছেন, যাতে মেয়েদের ইমপ্রেস করা যায়। একটা ফাইল বের করে নিয়ে নিজের চেম্বারে চলে গেল। যথাসময়ে ইন্টারভিউ শুরু হলো। বোর্ডে আরও 2 জন থাকলেও বেশিরভাগ প্রশ্ন চন্দ্রাবলী করল প্রার্থীদের। বাকি 3 জনের ইন্টারভিউ হয়ে যাবার পর ছেলেটিকে ডাকলো সবার শেষে। শুরু হলো প্রশ্নোত্তর। প্রথমে নাম, শিক্ষাগত যোগ্যতা, এখন কোথায় কাজ করে, এই কোম্পানিতে আসতে চাইছে কেন, পূর্ব অভিজ্ঞতা, কীরকম মাইনে আশা করে, ইত্যাদি নানা রুটিন প্রশ্নের পর চন্দ্রাবলী বলল, এবার কিছু ব্যক্তিগত প্রশ্ন। আপনি কোথায় থাকেন? গড়িয়ায় থাকি। বাড়িতে কে কে আছে? বাবা, মা আর বোন। বাবা কি পেনশনার? হ্যাঁ, তবে এখনো বেশ শক্ত সমর্থ, সংসার উনিই সামলান। আর মা?
মা তো ওর থেকেও ফিট, ঘরের সব কাজ নিজ হাতে করেন। বাহ, তবে তো আপনার আরামই আরাম, ঘরে কুটোটি নাড়তে হয় না। ছেলেটি মৃদু হাসল। তা যা বলেছেন। ছেলেটির বলার ভঙ্গি দেখে চন্দ্রাবলীর হাসি পাচ্ছিল। কোনো রকমে হাসি চেপে গম্ভীর হয়ে বলল, কিন্তু এমন আরামে থেকে অভ্যস্ত আপনি অফিসে টেকনিক্যাল ম্যানেজারের পরিশ্রমের কাজ করবেন কি করে? ও আমি ঠিক সামলে নেব ম্যাডাম। ছেলেটি ততস্থ হয়ে বলল, কীরকম সামলাবে সেটা বুঝতেই পারছি। বিড়বিড়িয়ে উঠল চন্দ্রাবলী। কিছু বললেন ম্যাডাম? না, কিছু না, এবার আপনি যেতে পারেন। সাকসেসফুল ক্যান্ডিডেটকে 10 দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। আমিনিয়াতে একবারও যায়নি চন্দ্রাবলী, কিন্তু পরের রোববার সন্ধ্যায় একটা ওষুধ কিনতে গিয়ে খেয়াল বসে ঢুকে পড়ল রেস্টুরেন্টটায়। দেখলো ছেলেটা তখনও আসেনি। ভিতরে গিয়ে মাঝখানের পর্দা ঘেরা কেবিনটায় বসলো। কফির অর্ডার দিয়ে অপেক্ষা করতে লাগলো, যদিও বন্ধু বান্ধবীদের সঙ্গে আসে। কিছুক্ষণের মধ্যেই ছেলেটি এসে বসল কেবিনের পাশেরই ফাঁকা টেবিলটায়। সঙ্গে দুজন বন্ধু, কোনো মেয়ে নেই। কফি স্ন্যাক্স খেতে খেতে চলতে লাগলো তিনজনের আড্ডা। তাদের কথা শুনে চন্দ্রাবলী বুঝতে পারল ওর দুই বন্ধুর একজনের নাম নির্ময়, কলেজে পড়ায়, আরেকজন পরিমল, সরকারি চাকুরে। তিনজনেই অবিবাহিত। তাদের কর্মস্থলের গল্প হতে হতে পরিমল জিজ্ঞেস করলো, তারপর অমিত, পরশু তোর ইন্টারভিউটা কেমন হলো রে? কে নিল, স্যার না ম্যাডাম? একজন ম্যাডাম, তার সঙ্গে দুজন স্যার, তবে বেশিরভাগ প্রশ্ন ম্যাডামই করল। তাই নাকি? তা ম্যাডাম দেখতে কেমন? নির্ময় জিজ্ঞেস করল। দেখতে ভালোই, তবে একেবারে খরুশ, মুখে রসকস নেই। তুই ওখানে ঢুকলে রস এসে যাবে, যা একখানা চিজ তুই। পরিমল ঠাট্টা করল। ধুর, ওই খরুশকে কে পাত্তা দেবে, আমি থাকবো আমার কাজ নিয়ে। শুনে রাগে গাটা রি রি করে উঠল চন্দ্রাবলীর। ইচ্ছে হচ্ছিল দেয় গিয়ে ঘাটটা মোটকে। বেশ কিছুক্ষণ গল্প করার পর হঠাৎ অমিত উঠে পড়ল। বলল, আজ উঠি রে, একটু নাকতলা যেতে হবে। বুঝেছি, তোর ওই দীপার কাছে তো? পরিমল রহস্যের হাসি হাসল। হ্যাঁ হ্যাঁ, যা, পচে বসে আছে বেচারি। নির্ময়ের মুখে বিদ্রুপের স্বর। হ্যাঁ যাবই তো, তোদের মতো স্বার্থপর নাকি? বেকার বাজে না বকে যাবার সময় বিলটা মিটিয়ে দিস। বলে অমিত বেরিয়ে গেল। ব্যাপারটা রহস্যময় লাগলো চন্দ্রাবলীর। কেই দীপা, কি সম্বন্ধ ওর সাথে? একবার ভাবলো জিজ্ঞেস করে ওর বন্ধুদের, কিন্তু পরক্ষণেই ভাবলো সেটা ঠিক হবে না। ওরা সত্যিটা তো বলবেই না, উল্টে হাজারো প্রশ্ন করবে তাকে। তার থেকে স্বচক্ষে দেখাই ভালো। কিন্তু কিভাবে? মাথায় একটা মতলব খেলে গেল চন্দ্রাবলীর। চট করে উঠে বিলটা মিটিয়ে দিয়ে বেরিয়ে পড়ল আমিনিয়া থেকে। নীরবে পিছু নিল অমিতের। অটো স্ট্যান্ড থেকে একটা টালিগঞ্জের অটোতে অমিতকে উঠতে দেখে চন্দ্রাবলীও পরের অটোটা একলাই ভাড়া নিয়ে উঠে ড্রাইভারকে বলল, সামনের অটোটার পিছন পিছন চলুন। কিছুক্ষণের মধ্যে অমিত নাকতলা কালী মন্দিরের কাছে নেমে পড়তে চন্দ্রাবলীও একটু পিছনে অটো থেকে নামলো। চশমাটা চোখে লাগিয়ে আর গলার ওড়নাটা একটু ঢিলে করে মাথায় চাদরের মতো জড়িয়ে নিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলল তার পিছন পিছন। ডান দিকের রাস্তা ধরে খানিকটা গিয়ে অমিত বাঁ দিকের একটা গলিতে ঢুকলো। তারপর ডান দিকের 4 নম্বর বাড়িটায় এসে দরজায় টোকা দিল। একটি মেয়ে দরজা খুলে হাসি মুখে দাঁড়াতেই অমিত তার সঙ্গে কথা বলতে বলতে ভিতরে ঢুকে গেল। চন্দ্রাবলী উল্টো দিকের ফুটপাতের চায়ের দোকানটায় বসে চা খেতে খেতে দেখল একটা জরাজীর্ণ টালির ঘর, সামনে কয়েকটা ফুলের গাছ, গেটটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা। অবাক হলো চন্দ্রাবলী, এই গরিবের মেয়েটার সঙ্গে ওর কি সম্পর্ক? আধ ঘন্টা পরে বেরিয়ে এলো অমিত। গেটের কাছে দাঁড়িয়ে আবার দুজনের কিছু কথা হলো। অমিত হেসে হেসে তার পিঠটা চাপড়ে কিছু বলল।
তারপর বেরিয়ে গেল বড় রাস্তার দিকে। মেয়েটিও তাকে দূর থেকে হাত নেড়ে বিদায় জানিয়ে দরজা বন্ধ করে ঘরে ঢুকে গেল। মনে হাজারো প্রশ্ন উঠতে লাগলো চন্দ্রাবলীর। এই মেয়েটাই তাহলে দীপা? কিন্তু কে ও? ওর বান্ধবী? হতেও পারে। বাবু যেরকম গায়ে পড়া আর ফ্ল্যাটিং, তাতে কিছুই অসম্ভব নয়। কিন্তু সত্যিই কি তাই? না, জানতেই হচ্ছে ব্যাপারটা। এত দূরে এসে না জেনে ফিরে যাবে না। চা দোকানি ছেলেটাকে মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করতে বলল, আমি তো এখানে থাকি না ম্যাডাম। ঠিক বলতে পারবো না। তাহলে কিভাবে জানা যায়? পাশের বাড়িতে জিজ্ঞেস করবে? না, সেটাও ঠিক হবে না। উল্টে তাকেই সন্দেহ করবে। তার থেকে সোজাসুজি মেয়েটার কাছেই যাওয়া যাক। গেট খুলে দরজায় কড়া নাড়তেই মেয়েটি দরজা খুলে দাঁড়ালো। সাদামাটা শাড়ি পরে থাকলে কি হবে? দোহারা চেহারার মেয়েটি দেখতে ভালোই। চন্দ্রাবলী জিজ্ঞেস করলো, আচ্ছা, অমিত কি এসেছিল এখানে? দীপা অবাক হয়ে তাকালো। এসেছিল, একটু আগেই বেরিয়ে গেল। কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি চন্দ্রা, ওর পাড়াতেই থাকি। আসলে ওর সঙ্গেই আমার এখানে আসার কথা ছিল, কিন্তু অফিস থেকে ফেরার পথে জ্যামে আটকে যাওয়ায় ওর সঙ্গে আসতে পারিনি। ব্যাটারি চার্জ ফুরিয়ে যাওয়ায় ফোনও করতে পারিনি। ও, আসুন আসুন বলে দীপা তাকে ভিতরে নিয়ে গিয়ে একটা চেয়ার এগিয়ে দিল। বলল, চাইলে আমার ফোন থেকে ওকে ফোন করতে পারেন। থাক, আর দরকার নেই বলে চন্দ্রাবলী বসলো চেয়ারটায়। দেখলো চটা ওঠা ইটের দেওয়ালের দু কামরা ঘর। দু একটা চেয়ার, টুল, আলনা ছাড়া আসবাবপত্রের বালাই নেই। চারিদিকে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। পাশের ঘরে একটা বাচ্চা ছেলে শুয়ে। জিজ্ঞেস করলো, ঘরে আপনি একা? ওর বাবা কোথায়? মেয়েটি হাসলো। বাবা নেই, ওর জন্মের আগেই ফাঁকি দিয়ে পালিয়েছে। তাহলে তো আপনার খুবই কষ্ট, একা হাতে ছেলেকে মানুষ করা। তা তো কষ্টেরই, তবেও আমার ছেলেকেই বলল। তাহলে? ও তো আমার ভাই। মেয়েটি হেসে উঠল। ও সরি। না, ঠিক আছে। আপনার মা বাবা নেই? না, মা বাবা দুজনেই স্বর্গে পালিয়েছে। তাহলে তো বেশ কষ্ট আপনাদের। অবশ্য অমিতের মতন বন্ধুকে পাশে পেয়েছেন। দীপা ইঙ্গিতটা বুঝতে পেরে হেসে বলে উঠল, বন্ধুর থেকেও বেশি। বলুন ভগবান। দাদা সেদিন ভগবানের মতো এসে পাশে না দাঁড়ালে আমরা কোথায় যে ভেসে যেতাম কে জানে। চন্দ্রাবলী অবাক হয়ে জিজ্ঞেস করল, কীরকম? বাবার পর মাকেও বছরখানিক আগে হারিয়ে আমরা পড়েছিলাম অথৈ জলে। লেখাপড়াও বিশেষ জানি না। লোকের বাড়ি কাজ করে কোনো রকমে দুজনের পেটের ভাত জোগাড় করতে লাগলাম। আমাদের পাড়ায় দাদাদের একটা পথ শিশুদের স্কুল আছে। বিনে পয়সায় বই খাতা, জামা প্যান্ট আর খাওয়া পাওয়ার লোভে ভাইটাকে ওখানে পাঠিয়ে দিতাম। গত মাসে ভাইটা হঠাৎ পড়ল টাইফয়েডে। দাদা জানতে পেরে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিল। এই কদিন হলো ঘরে ফিরেছে, তাই দাদা এসেছিল দেখতে। বলে গেল, একদম চিন্তা করিস না, যতদিন না পুরোপুরি সেরে উঠছে কাজে না গিয়ে ভাইয়ের যত্ন আত্তি কর। টাকা পয়সাও দিয়ে গেল। সত্যি ওনার মতো লোক হয় না। আজ জন্মে বোধহয় আমার মায়ের পেটের দাদা ছিলেন। বলে কেঁদে ফেলল দীপা। চন্দ্রাবলী হারিয়ে গিয়েছিল অন্য এক জগতে। তার চোখ মুছিয়ে দিয়ে বলল, খালি আজ জন্মের নয় দীপা, এ জন্মেও ও তোমার দাদা, তুমি ওর বোন। আর দু একটা কথা বলে ওঠার উপক্রম করতেই দীপা বলে উঠল, একটু বসুন দিদি, আপনার জন্যে চা করে আনি। ওটা পাওনা রইল রে, পরে একদিন দুজনে একসঙ্গে এসে খেয়ে যাব। মেয়েটির চোখে খুশির ঝিলিক। তাই করো তো বৌদি, তাড়াতাড়ি দাদার ঘরে এসে ওর পায়ে বেরি পড়াও। একদম নিজের খেয়াল রাখে না, বাউন্ডুলের মতো এদিক ওদিক ঘুরে বেড়ায়। কিছু বললেই হেসে উড়িয়ে দেয়। সেই ব্যবস্থাই তাড়াতাড়ি করতে হবে দেখছি, না হলে ওই ফ্ল্যাটটার স্বভাব বদলাবে না। বিড়বিড় করতে করতে চন্দ্রাবলী বেরিয়ে এলো। কিছু বললে বৌদি? কিছু না বলে চন্দ্রাবলী বড় রাস্তার দিকে হাঁটা দিল। পিছন ফিরে দেখলো দীপা তখনও তার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।